আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তাইওয়ান এবং ইউক্রেন সংকট নিয়ে পৃথিবীর তিনটি শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন পরস্পর মুখোমুখি একটি অবস্থানে রয়েছে এবং এই প্রেক্ষাপট নিয়ে অনেকেই বলছেন, যদি এই দুই ফ্রন্টে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ করতে হয়, আদতে যুক্তরাষ্ট্র নিরাপদ থাকতে পারবে কিনা। প্রথম কথায় বলা যায় যে হয়তো যুক্তরাষ্ট্র তাইওয়ান বা চীন, রাশিয়া, ইউক্রেন থেকে অনেক দূরে অবস্থিত। অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্র হয়তো নিরাপদ থাকবে, তবে নিজে নিরাপদ থাকতে গেলেও যুক্তরাষ্ট্র তার মিত্রদের কতটা নিরাপদ রাখতে পারবে, এটা কিন্তু বড় প্রশ্ন। আর ইউক্রেন সংকট নিয়ে অন্যান্য কূটনৈতিক পন্থা অবলম্বন করে বা ইউরোপীয় মিত্ররা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে তারা প্রতিরোধ করতে পারে, কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের টিআরএ যে এগ্রিমেন্ট রয়েছে, এই চুক্তির আন্ডারে নিরাপত্তা সংকট হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তা, ইভেন যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে রক্ষা করার ব্যাপারে চুক্তিতে কিন্তু শর্ত রয়েছে। তাহলে সর্বদা বোঝা যাচ্ছে যে তাইওয়ান যদি আক্রমণ করে বসে চীন, তাহলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। আর এই যুদ্ধ তখন আঞ্চলিক পর্যায়ে থাকবে না, এক কথায় বলা যেতে পারে সর্বাত্মক যুদ্ধের দিকে চলে যাবে এবং বড় ধরনের সংঘাত হবে। এখন পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার সংকটে যেটা মনে হচ্ছে যে পুতিনের গ্রিন সিগন্যাল পেলেই রাশিয়ান জেনারেলরা কিন্তু ইউক্রেনে হামলা করবে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। অন্যদিকে আপনারা জানেন যে চীনের কট্টর কমিউনিস্টরা তারা চায় যে 2049 সালের আগে যে কোনো পন্থায় যে কোনোভাবে তাইওয়ানকে মূল চীন ভূখণ্ডের সাথে একীভূত হতে হবে। এই লক্ষ্যে প্রেসিডেন্ট শি জিনপিংও চায় তার শাসন আমলে যেন তাইওয়ান চীনের সাথে একীভূত হয়, আর এ লক্ষ্য নিয়ে কাজ করছে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেছে এবং ইরাক যুদ্ধের প্রেক্ষাপট অনুসারে সেখান থেকেও তাদের সৈন্য প্রায়ই বলতে গেলে প্রত্যাহার করা হয়েছে। এতে চীন এবং রাশিয়া যেটা মনে করছে যে যুক্তরাষ্ট্র অবশ্যই দুর্বল হয়ে পড়েছে, আর দুর্বল হয়ে পড়ার কারণেই কিন্তু দুইটি ফ্রন্ট থেকে তারা সরে গিয়েছে। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য কিন্তু রাশিয়া এবং চীন তাইওয়ান এবং ইউক্রেনে যুদ্ধ করে তাদের সুবিধাজনক অবস্থানটা নিতে যাচ্ছে। এটা সত্য যে করোনা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি খারাপ হয়েছে, তাছাড়া আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ জড়ানোর কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এবং অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্র অনেক দুর্বল হয়েছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তাইওয়ানকে চীন নিজেদের ভিতরে এবং ইউক্রেনকে অবশ্যই রাশিয়া তাদের নিজের বলয়ে রাখতে চাচ্ছে এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অংশ রাশিয়া তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। 1949 সালে চীনে চাইনিজ কমিউনিস্ট শাসকের অধীনে আসলে ইয়াং কাইশেকের নেতৃত্বে যে তৎকালীন চাইনিজ সরকার ছিল, সেই প্রেসিডেন্ট কিন্তু বর্তমান যে তাইওয়ান প্রদেশ চীনের, সেই তাইওয়ান প্রদেশে আশ্রয় নেয় এবং আজ অবধি এই তাইওয়ানিজরা মূল চীন ভূখণ্ড থেকে আলাদা। তো সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্ব চীন নামক দেশের প্রতিনিধি হিসাবে এই তাইওয়ানের সরকারকে স্বীকৃতি দিত, কিন্তু রিচার্ড নিক্সনের শাসন আমলে 70-এর দশকে আপনারা জানেন এই পিপুলস রিপাবলিক অফ চায়নাকে চীনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এই প্রেক্ষাপট নিয়ে কিন্তু 1979 সালে তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি বিল পাস করে এবং তাইওয়ানের সাথে 1954 সালে সামরিক সংক্রান্ত চুক্তি রয়েছে। এর প্রেক্ষাপট অনুসারে এটাকে বলা হয় টিআরএ। এই টিআরএর অ্যাক্টগুলো অনুসারে তাইওয়ানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়াদি যুক্তরাষ্ট্রের আছে, তাইওয়ান যুক্তরাষ্ট্রের, সেটা কিন্তু সংরক্ষণ করা হয়। আর যার কারণে তাইওয়ানের সামরিক প্রয়োজনে এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংকট তৈরি হলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ তাইওয়ানকে সাহায্য করতে, ইভেন তাইওয়ানের হয়ে যুদ্ধ করতে। ইউক্রেন একসময় ইউরোপের শক্তিধর রাষ্ট্র ছিল এবং গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, রাজনৈতিক সংকট এই দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এই প্রেক্ষাপট নিয়ে এই দেশটি বিভিন্ন সময় হাত বদল হয়ে বিভিন্ন শাসকের অধীনে গেছে এবং 200 বছর রাশিয়ার অধীনে ছিল এবং ইউএসএসআর ভেঙে যাওয়ার প্রাককালে এই ইউক্রেনও ভেঙে যায়। তবে কৌশলগত কারণে ইউক্রেনের অনেক ভূমি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অলিখিত চুক্তির আন্ডারে ইউক্রেনকে ন্যাটোর সাথে সম্পৃক্ত করবে না বলে যে ঘোষণা ছিল, সেটা থেকে কিন্তু চলে এসেছে ন্যাটো এবং পশ্চিমা বিশ্বরা। আর এটা নিয়ে বর্তমানে সংকটটা সৃষ্টি হয়েছে, কেননা
ন্যাটোর সদস্য যদি ইউক্রেন হয়, স্বভাবতই ইউক্রেনে সামরিক ঘাঁটি গাড়তে পারে পশ্চিমা দেশগুলো, আর সেটা হবে রাশিয়ার জন্য বড় ধরনের বিপত্তিকর। কেননা নাকের ডোগার ওপর ন্যাটোর কোনো সদস্য থাকবে এবং ছড়ি ঘোরাবে রাশিয়ার কাছাকাছি থেকে, এটা রাশিয়া কোনোভাবে মানবে না। কেননা রাশিয়ার নিরাপত্তার জন্য এটা বড় ধরনের একটা হুমকি এবং সংকট, যে সংকট যাতে না তৈরি হয় ভবিষ্যতে, সেটা অবশ্যই রাশিয়ান সরকার নিশ্চিত করার চেষ্টা করবে বা করছে। এর পাশাপাশি 1990 সালে রাশিয়া ভেঙে গিয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল যুক্তরাষ্ট্র, যেটার প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব ছিল বর্তমান রাশিয়া। আর ইতিমধ্যে কিন্তু প্রেসিডেন্ট পুতিন কিন্তু এই সংকটকালে চীন সফর করেছেন এবং চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজন মিলে বিবৃতি দিয়েছে যে তাইওয়ান এবং ইউক্রেন সংকটে উভয়ের পাশাপাশি আছে এবং দেশগুলো যখন শক্তির অবক্ষয় ঘটে তখন তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, সর্বশেষ হাতিয়ার হিসাবে তারা কিন্তু শক্তি প্রয়োগ করে। তো রাশিয়া এই পরিস্থিতি এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যে পরিস্থিতিতে প্রয়োজন হলে বিশ্বযুদ্ধ হলেও যুক্তরাষ্ট্র সরাসরি বা তার মিত্ররা যে জয়লাভ করবেন এ ব্যাপারে হয়তো তারা অঙ্ক কষেছে, যার কারণে একটা ব্যালেন্সিং পাওয়ার অবস্থায় আসবে সারা বিশ্ব। সেটাকে লক্ষ্য করে কিন্তু চীন এবং রাশিয়া যৌথভাবে এই তাইওয়ান এবং ইউক্রেন সংকটকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে সেটাকে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করছে। কেননা যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যেতে চাবে না, অনেক হিসাব নিকাশ কারণ আছে। আর যুদ্ধে যদি লিপ্ত হয় তাহলে পৃথিবীতে পাওয়ার বা ব্যালেন্স অফ পাওয়ারের যে অবস্থা সেটা কিন্তু নতুনভাবে হিসাব নিকাশ করতে হবে। এবং আমার তো মনে হয় এই অবস্থায় যদি বিশ্বযুদ্ধ তৈরি হয় এবং সর্বাত্মক যুদ্ধের ফলে পৃথিবীতে নতুন মেরুকরণ সৃষ্টি হবে, আর সেই মেরুকরণের মধ্য দিয়ে নতুন শক্তির উদ্ভব ঘটবে, এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। রাশিয়ার বিরুদ্ধে কিন্তু এই ফ্রন্টে ইউরোপীয় মিত্ররা সরাসরি যুদ্ধ করতে পারবে বা ইউক্রেনকে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্র একটি মিত্র খুঁজে পাচ্ছে বা একটি সাহায্যকারী অংশ পাচ্ছে, কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে জাপান বা কোরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে সেইভাবে ভূমিকা রাখতে পারবে না এবং চীনকে প্রতিহত করার মতো ক্ষমতা বা সামর্থ্য এই জাপান বা কোরিয়ান নেই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাইওয়ানকে যদি উদ্ধার করতে হয় এবং নিজেদের বিশ্বব্যাপী যে প্রভাব, সেই প্রভাবকে যদি তারা ধরে রাখতে চায়, অবশ্যই তাইওয়ান ক্রাইসিসে তাইওয়ানে যদি চীন আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামনে বিকল্প কোনো পথ নেই। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তাইওয়ান এবং ইউক্রেন সংকট এমন একটা অবস্থায় এসেছে এবং দাবার এই গুঠির চালটা চায়না এবং রাশিয়া এমন ভাবে খেলেছে যে যুক্তরাষ্ট্র কোন ধরনের রিয়াক্ট করে সেটা দেখার বিষয়। পরিশেষে বলবো যে দর্শক, চীন এবং রাশিয়া ইউক্রেন এবং তাইওয়ান নিয়ে যে পরস্পরের কাছাকাছি এসেছে এবং যুক্তরাষ্ট্র ন্যাটো পশ্চিমা বিশ্বের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্ববাহী। এ কারণে কারণ আফগানিস্তান ইরাক সংকট থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের যে পরাজয়, এটা কিন্তু চীন এবং এই রাশিয়াকে নতুন করে বিশ্ব বলয়ে তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করার একটা সুযোগ হিসাবে এনেছে, যার কারণে এই সুযোগকে তারা কাজে লাগাবে। কারণ যুক্তরাষ্ট্র যেমন করোনা পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে বেশ দুর্বল আছে এবং দুই ফ্রন্টে যুদ্ধ করে অনেক টাকা ব্যয় করেছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে গেলে অনেক প্রকারে দুর্বল রয়েছে। আর এই দুর্বলতাটার সুযোগ নিচ্ছে, আর যুক্তরাষ্ট্র দেখা যাক কতটা স্মার্টলি এটা হ্যান্ডেল করে। আর এই হ্যান্ডেলের ওপরেই নির্ভর করবে বিশ্বযুদ্ধ বাঁধবে কি বাঁধবে না, বা সামনের দিন পৃথিবী কোন দিকে যাবে। দর্শক, আমার আলোচনা আজকে এ পর্যন্ত। কেমন লাগলো আপনাদের মতামত আমি আশা করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।